উন্মুক্ত লাইব্রেরি লেখনীতে আদ্যহ সূচনা। গ্রীষ্মের খরতাপে অতিষ্ঠ মায়ানগরী। এই নগরী জেলজন্তপূর্ণতার মোড়ানো। এক দালানের নিচে চেয়ে নিঃশ্বাস ফেলে দ্বিতীয় নিঃশ্বাস টেনে নেওয়ার পূর্বেই দেখা যায় কারো একটি খুপড়ি দালান ঘেঁষে দাঁড়িয়ে। এক আঙ্গুল পরিমাণ জায়গা নেই, অথচ কতই না ইতিহাস জুড়ে এই নগরীতে। এই ব্যস্ত শহরের সাথে গতি মেলানো দুঃসাধ্যতার থেকেও বেশি কিছু। এখানে টিকে থাকা প্রতিটি মানুষের জীবনের এক একটি গল্প আছে, নয়তো বিশাল কোনো উপন্যাস। উন্মুক্ত লাইব্রেরির সবুজ রঙা বেঞ্চিতে সুতির সালোয়ার কামিজ পরিহিত এক মেয়ে বসে আছে। চারদিকে হইচই, পাখি, যানবাহন, মানুষের গল্পের কোলাহলপূর্ণ পরিবেশ। লাইব্রেরিতে উপস্থিত সকলের দৃষ্টি বয়ে, তবে অম্বেশ্বর কেন অন্য মনোযোগী। হাতে বই, কিন্তু দৃষ্টি তার বারবার ঘটে যাওয়া কণ্ডকালপে। জনসম্মুখে একটি ছেলেকে অন্য ছেলে কলা চেপে থাপড়িয়ে যাচ্ছে। কেউ চেয়ে দেখছে, কেউ আবার ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে, তাতে কোনো লাভ হচ্ছে না। মার দেওয়া ছেলেটি যেন মনে কোনো ভয় ডর নেই, সবাইকে উপেক্ষা করে একের পর এক থাপ্পড় দিচ্ছে গালে। একসময় ক্লান্ত হয়ে পড়ল। যাকে মারা হচ্ছিল সে পকেট থেকে কিছু একটা বের করে তার হাতে দিল। পরপরই ছেড়ে দেওয়া হয় তাকে। অন্বেষা চোখ নামায় বিরক্তিতে। আজকালকে সমাজের ছেলেগুলোও উচ্ছে যাচ্ছে। কোনো নীতিবোধ নেই এদের মধ্যে। শরীরের শক্তি আর ক্রোধ দেখায় যেখানে সেখানে। সভ্যতা বলে কিছু নেই। মুখ হতে বেরিয়ে এলো যত সব ফাউল উশৃঙ্খল কোথাকার। বইয়ের শেষ পাতায় মনোযোগী হলো সে। 3 দিনের এই বইটি শেষ করতে পেরেছে সে। ভাগ্যিস কেউ নিয়ে যায়নি, না হয় পড়াই হতো না আর। 2 লাইন পরে পাশে অনুভব করলো কারো উপস্থিতি। মাথা তুলে চায় অম্বেষা। আচমকা কেউ উচ্ছ্বাস ছেলেটিকে পাশে বসে থাকতে দেখে ভরকে উঠল। কি উদ্ভট, এত মারামারি করে এলো, এখন আবার বই পড়ছে। নিজেকে গুছিয়ে বসলো সে। কিছু বলাও যাবে না, এখানে সবার অধিকার আছে। আকস্মিক প্রশ্ন এলো, পানির বোতলটা কি আপনার? অম্বেষা চোখ তুলে পূর্ণবার। ছেলেটি তাকেই প্রশ্ন করেছে। লম্বা বেঞ্চির মধ্যখানে একটি আধখাওয়া পানির বোতল। কে রেখেছে জানে না? অম্বেষা জবাব দিল, না, আমার না। বোতল হাতে তুলে গটগট করে পানিটুকু খেয়ে ফেললো সে। অম্বেষা চেয়ে দেখলো কালচে দেহের রং, পরনে কাপড়ের অবস্থাও নাজেহাল, কপাল বেয়ে ঘাম ঝরিয়ে পড়ছে। পানি শেষ করে ধূম্র মুচড়ে ফেললো, বোতলটি উড়িয়ে ফেললো দূরে থাকা ডাস্টবিনের দিকে। কিন্তু নিশানা চুকে যায়, তাতে কি? বেয়াদবের মতো সেখানে গুরুত্ব না দিয়ে বইয়ের পাতা উল্টে যাচ্ছে। ভারী অদ্ভুত তো বাপু। অম্বেষার কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, পানিটা অন্য মানুষের তো হতে পারত। আমি জানি, পানি মানুষই খায়, জিনপরি খায় না। তেসরা জবাবে অম্বেষার মেজাজ খারাপ হলো কিছুটা। বলল, আপনি অনুমতি না নিয়ে খেয়েছেন, তাছাড়া বোতল এদিকে সেদিকে ফেলে লাইব্রেরির পরিবেশ নষ্ট করছেন। পানির কাজ তেষ্টা মেটানোর, তেষ্টা মিটিয়েছে সেটাই মুখ্য। পানির বোতলটা দরকারি হলে ফেলে রেখে যেত না। আমার কপালে ছিল তাই আমি পেয়েছি এবং খেয়েছি, এতে আপনার কোনো সমস্যার কথা না। আপনি এত নীতিবাক্য ঝরবেন না বোন। বই পড়তে আসছেন, বই পড়েন। গায়ে বইরা তর্ক করার মতো সময় আমার নাই। অন্বেষা বই বন্ধ করে দিল। এই অসভ্য ছেলের পাশে বসে থাকার চেয়ে উপন্যাসের শেষ অংশ না জানা বহু অংশে ভালো। উঠে দাঁড়ালো, বিড়বিড় করে বলল, মারামারি করার সময় আছে ঠিকই, গুরুত্ব পায়নি তার কথা এইটুকু। ছেলেটা একবার চেয়েছিল শুধু, আবার চোখ নামিয়ে নেয়। অম্বেষা ব্যাগপত্র গুছিয়ে চলে যাওয়ার পথে পা বাড়াতেই ছেলেটা বলে ওঠে, বোতলটা তুলে ডাস্টবিনে ফেলে দিয়ে যান। পরিবেশে দেখমত কইরা সব কামান। পড়ে থাকা পায়ে পড়ে ঝগড়া করার মতো মন মেজাজ বিরক্ত করছে। যেতে চেয়েও ফিরে এলো, কটমট করে চেয়ে বলল, ভুল আপনি করেছেন, শুধরাবেনও আপনি। অন্যকে উপদেশ করার সাহস কিভাবে হয়? ছেলেটি হাসলো বাঁকা চাঁদের ন্যায়। এমন বহুত দেখেছে। ঝাঁঝালো কণ্ঠে তার তেমন কিছু একটা যায় আসে না। জবাবে পায়ের ওপর পা তুলে বলল, কামচোর, আপনি ভারী অভদ্র লোক। এক দেখায় চিনে ফেললেন, আপনার নজরে তারিফ না করলে তো পারছি না।
ভদ্রতা শিখুন, কথা আর কাজে ভদ্রতা বজায় রাখুন। এসব নীতিবাজি আমার সামনে চলে না। আস্তে ধীরে পা বাড়ান, প্রস্থান করেন। আপনার এই সুন্দর চেহারা দেখতে আমার ভালো লাগছে না। অম্বেশা অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ল। রাগে ক্ষোভে কথা বেরোলো না তার মুখ দিয়ে। এমনই হয়, রেগে গেলে আর কিছু বলতে পারে না। বললেও ভুলভাল হাসির পাত্র হয়ে যায়। চোখ গরম করে চেয়ে থেকে চলে গেল অম্বেশা। ছেলেটি আবারও হাসে। ভীষণ মজা পেয়েছে রাগিয়ে। মাথা দুলিয়ে আবারও ঘাড় বেঁকিয়ে বয়ে মনোযোগী হলো সে। চানখানপুর মোড়ে ভাতের হোটেল আছে। ঢাকা মেডিকেল কলেজের ৪র্থ শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে নিম্নবিত্ত সকলেই ক্ষুধা নিবারণের স্থান এগুলোই। স্বল্প দামের খাবার সহ মাছি মধুর কণ্ঠে ভন ভন শোনা যায়। তাতে কি, খাবারের সাথে বিনোদন দরকার আছে তো। বাঙালি আবার হাইজিং মাইজিং এগুলো মানে নাকি? এরা ভেজাল খেতেই অভ্যস্ত। শরীরের টেরও সেটা মানায় কি মানায় না তাতে এদের কিছু যায় আসে না। হুট করে সুস্বাস্থ্যের খাবার পেলে বরং স্টিমিং গ্যাঞ্জাম শুরু হয়ে যায় বাঙালিদের মধ্যে। শতদর্শী নগরী, ইতিহাসে ভরা তার প্রতিটি গলি। নানা রঙের গল্প, রূপকথার ন্যায় সাজানো। পুরনো বাড়িগুলোর গহ্বর জানায়, বৈঠকখানায় জমে আজ আড্ডা আলাপ। অন্যদিকে বুড়িগঙ্গা ঢেউে ঢেউে জাগে নতুন কোনো আরেকটি দিন। আবারও কখনো কখনো কৃষ্ণচূড়ার ফুলে ঢেকে যায় পথ। কি যেন আছে ওই সরু গলিতে। ইতিহাস কোলাহল এই শহরে সবারই আছে। ভিন্ন রকম মুগ্ধ আর বৃতৃষ্ণা। পলিথিনে নিজের প্রয়োজন মোতাবেক ভাত, আলু ভর্তা, ডাল নিয়ে হাঁটছে বর্ণ। হাতে পেঁচানো গলিতে প্রবেশ করতেই ভেসে আসে বিরিয়ানির গ্রান। আহা, শব্দ উচ্চারণ করে ঠোঁট প্রসারিত করে হাসলো বর্ণ। এ গ্রান মেস অব্দি যাবে সাথে। দুধের স্বাদ ঘোলে মেটাবে। গ্রান বিরিয়ানির পাবে নাকে, আর মুখে স্বাদ পাবে ভাতের। পেট প্রতিদিনে নেয় বিভ্রান্ত হবে। কি শুকলো আর কি ঢুকলো। হাঁটতে হাঁটতে বর্ণ থামে। 6তলা বিল্ডিং এর দিকে চাইলো তেসরা চোখে। বাম হাতে ছোট্ট একটা ইট তুলে নিয়ে ছুঁড়ে মারল দোতলার বারান্দায়। মুখে ফুটে থেকে বেরিয়ে এসলো বাটপাড়ের বাটপার। ইট সরাসরি নিশানায় লেগেছে। উল্টো পাল্টা কাজে বর্ণের নিশানা চুনে না কখনোই। শৈশবে মার্বেল খেলার সেই তো ছেঁড়া ছিল। আজও রাজত্ব বজায় রেখেছে। যার বারান্দায় ইট ছুঁড়েছে সে বাড়ির মালিক তেড়ে এলেন। ঢাকাইয়া ভাষায় খ্যাক খ্যাক করে বলে উঠলেন, ওই ক্যাঠা ইট মারলো, হ্যাঁ? একবার আয় চোখের সামনে, হাড্ডি পালসি ঘুরা কইরা ফেলমু। বর্ণ ওপরের দিকে চেয়ে বলে ওঠে, ক্যাঠা আবার ক্যাডা? আমি আপনার জ্যাঠা। বলেই চেঁচিয়ে বর্ণ ওপরের দিকে চেয়েছিল। বাড়িওয়ালা চেঁচাতে চেঁচাতে গুরুত্ব না দিয়ে নিজের রাস্তা মাপতে শুরু করলো সে। তার ইচ্ছের পূর্ণতা সে দিয়েছে। বিনিময়ে গালি তো খেতেই হবে। এমন গালি জীবনে বহুতবার গিলে খেয়েছে সে। এটা তার অভ্যস্ত, খারাপ লাগে না। এমন গালি জীবনে বহুতবার গিলেছে যে, বরং এগুলো অপমান তার কাছে প্রশংসা মনে হয়। অবলীলায় হেলে দুলে হাঁটতে হাঁটতে শুনতে পেল, তোর একবার হাতের কাছে পায়ালই ঘেটি মটকায় ধর্ম। আরো কয়েকটা অলিগলি পেরিয়ে কাঙ্ক্ষিত জায়গায় এসে হাজির। পুরনো আমলের এক বাড়ির নিচতলা থেকে বর্ণ। সেখানে ঐতিহাসিকের ছোঁয়া। কোনো এক কালে কোনো রাজা বাদশা বোধহয় বসবাস করতেন এখানে। নকশা আর কারুকার্যে পূর্ণ বাড়িতে এখন বর্ণ বাদশাহভাবে বসবাস করে। তার সাথে রয়েছে সেনাপতি আর সৈন্যদল। ঘরে প্রবেশ করতে হাত মুখ ধুয়ে নিল বর্ণ। গামছা ভিজিয়ে ঘাড়ে পেঁচিয়েছে। এই জায়গায় তার গরম বেশি। গরমে ফ্যান আধমরা চলে তো চলে না। শার্ট শুকিয়ে দিল জং ধরা গ্রিলে। জমিনে পা ভাঁজ করে খেতে বসেছে। গপাগপ গিলে খাওয়ার অভ্যাসটা এ ধরনের তার আগেরই। ভাত, ভর্তা, ডাল, ভাজি শেষ করতে সময় লাগলো না 5 মিনিটের একটুও বেশি। খাওয়ার কয়েক সেকেন্ডের মাঝেই ঢেকুর তোলে। আরাম করে শুয়ে পড়লো মাটির বিছানা তোষকে। নাইট ডিউটি প্রতিদিনই থাকে। দুপুরের খাবার খেয়ে 1 ঘন্টা ঘুমানো হয়। বড় জোর 2-2.5 ঘন্টা, এর ঊর্ধ্বে নয়। ভেঙে তছনছ হওয়া ফোনের স্ক্রিনে অ্যালার্ম বাজলো। বিরক্তিতে চসূচক শব্দ করে উঠে বসে বর্ণ। চোখ মেলে উঠে যায়। পানির নল ঘোরাতেই পানি আসার কথা, এলো না। আরো বিরক্ত হচ্ছে সে। হাত মুখ না ধুয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার পথে পা বাড়িয়ে 2 কদম পেছায়। জানালার ধারে
বাড়িওয়ালা বসে আছেন, টিভিতে পুনরায় বাংলা সিনেমা দেখছেন। দিনের বেলায় এ গলিতে আধার থাকে, সন্ধ্যা নামলেই বিদঘুটে অন্ধকার। তালে তাল মিলিয়ে ল্যাম্পপোস্টের আলো জ্বলছে নিভছে। বর্ণ দৃষ্টি আধারে দাঁড়ালো, জানালার কাছে মুখ এনে চেয়ে রয়। মিনিট দুয়েক পর ভারী স্বর বাড়িওয়ালাকে ডাকে, চাচা। ভয়ানক ভোতরে আওয়াজে আফজাল মিয়া লাফিয়ে ওঠেন, বুকে থুতু ছিটিয়ে চাইলেন জানালার দিকে। দাঁতের পাটি বের করে ভয়ঙ্কর হাসির সহিত দাঁড়িয়ে আছে এক অসভ্য ছেলে। রেগে মেগে আগুন হয়ে এগিয়ে এসে বললেন, এই হারামজাদা, হেনে কি করস? ডরাই গেছি আমি। ও মা, আপনি না ভাড়া চাইলেন কালকে, দিবার আইছি। ওরে রে, 3 মাসের ভাড়া এখন দিবার আইসো? বর্ণ হাসলো, ব্যঙ্গ করে বলল, জি না, 1 মাসের ভাড়া। বলে 3000 টাকা এগিয়ে দিল আফজাল মিয়ার হাতে। আফজাল মিয়া 1 মাসের ভাড়া দেখে অবাক হয়। বাকি মাসের ভাড়া কোথায় প্রশ্ন করেননি, বললেন, এই 3000 টাকাই কই পাইলি? চুরি করছি চাচা, পেটে ছুরি ধরছিলাম। শালার বেটারা নিজেও ফকিনি আসিল, মাত্র 3000 আসিল পকেটে, যা পাইলাম শুক্রিয়া আদায় কইরা নিয়ে আইলাম। এত লোভ করি না আমি। আফজাল মিয়া ভনিতা করে জবাব দেন, তোরে মিয়া এগুলোতেই সম্ভব। সামনের মাসে বড়লোক দেখা কাউরে চিন্তাই করিস, যা ফুট। তার আগে একটা কথা হন, আপনি ডরাইছেন? রাইতের অন্ধকারে এমন ছায়া থাকলে ডরামো না? কর্কশ গলায় জবাব দেয় আফজাল মিয়া। দেখে বোঝা যায় তিনি কতটা ভীত। শয়তানি বুদ্ধি খেলে গেল বর্ণের। তাহলে সামনের মাসে থেকে ভাড়া চাইবেন না? কপাল কুচকে আফজাল মিয়া প্রশ্ন করে, কেন এমনি চাচা হন? একটা দুর্বলতা আছে না, সবার সামনে জাহির করেন না, সবাই সুযোগ নিব। কেমন সামনের মাসে আপনি আমার হাতে ভাড়া চাইলে আমি নিব। চলে গেল বর্ণ। যাওয়ার পূর্বে তার কথার অর্থ বুঝতে চেয়ে অবাক চাহনিতে তাকিয়ে থাকা আফজাল মিয়া হাত থেকে 1000 টাকার একটি নোট আলতো হাতে টেনে নিয়ে গেল। তার ইয়েতে নেই, বর্ণ বেরিয়ে গেছে। কাজে যাওয়ার পূর্বে চা দরকার। চায়ের দোকানে বসে চা আর বকরখানি নিয়ে 5 মিনিট খেয়ে উঠে তারপর বেরিয়ে যায় নিজের কাজে। রান্না কত দূর আম্মা? ঘরমর্ত বদন, ওড়না বেঁধে দুহাতে কাজ করছে আমবেশা। চুলের তাপে চোখের পাপড়ি বেয়ে ঘাম ঝরছে শুরু করেছে তার। পাশে একটি সবুজ রঙের রুমাল। ঘাড় চেহারা মুছে খাবার বক্সে রাখতে রাখতে অম্বেশা বলল, এই তো চাচা হয়ে গেছে। পিয়নের পোশাকে জব্বার মিয়া মায়া হলো মেয়েটিকে দেখে। সারাদিন খাটুনির ওপরেই যায় তার। নিঃশ্বাস নেওয়ার সময় নেই তো তার। এদিক ওদিক দৌড়ে বেড়ায়। বাড়ি ফিরেও স্বস্তি নেই, রানার কাছে হামলে পড়তে হয়। তিনি বললেন, একটা ঠান্ডা পানির বোতল আইনা দেই আম্মা, গামতাসো, নাজেহাল অবস্থা। আমবেশা মাথা দুলিয়ে দুদিকে হাজ চলছে এখনো। বলে, না চাচা, এই তো শেষ কাজ, একটু ফ্যানের নিচে বসলে ঠিক হয়ে যাবে। আমার পরীক্ষা তো পড়ছিলাম, তাই দেরি হয়ে গেছে রান্না করতে। জব্বার আর কিছু বললেন না। এক এক করে 7টি টিফিন ক্যারিয়ারের রেডি হলো। ব্যাগে করে তুলে নিলেন জব্বার চাচা। আরেকটি বক্স আলাদা করে তুলে রেখে রান্নাঘরে রাখতে রাখতে বলল, চাচা, যাওয়ার পথে আপনার খাবার নিয়ে যায়েন। জব্বার চাচা চলে যাচ্ছেন, ফিরে চেয়ে বললেন, আমার খাওয়ান দেওয়ার কি দরকার, তোমার লেগে খরচ। আমবেশা হাসলো, চোখ নামিয়ে থালা বাসন মাজতে মাজতে বলল, ওপরওয়ালা অনেক দিয়েছে চাচা, সব তো আমি একা গিলতে পারবো না, সবাই মিলে মিলেই গিলি। বলে আরেক দফায় হেসে ওঠে। পাতে খাবার নিয়ে আরাম করে বসে আমবেশা। তার 2 জন রুমমেট রুম্পা এবং ঝুমা তার গ্রামে গিয়েছে। আজ সে একাই আছে। সাথে থাকলেও তাদের মধ্যে রয়েছে বিশাল ফারাক। কেন যেন আমবেশাকে সহ্য করতে চায় না তারা। এক প্রকার বৈষম্য শিকার হতে হয় তাকে। কোনো একটা কারণ তো আছে, তা অবশ্য এখনো অজানা আমবেশার। আজ 2 জন নেই, অযথা তাদের চাপা ফিসফিসানি শুনতে হবে না। রাতের ঘুমটাও বেশ ভালো হবে। কিন্তু ঘুম মানে পড়লো আগামীকাল তো পরীক্ষা। নিজের মাথায় আলতো চাপড় দিয়ে বলল, অন্না, তোর পরীক্ষা, তুই ভুলে যাস না। আজ আমবেশার অফিস নেই। দিনের একটা লম্বা সময় এর জন্য অবসর। পরীক্ষা আজ খুব বাজে দিয়েছে সে। কোথায় অবসর কাটাবে স্বাধীনভাবে, তা না উল্টো খারাপ পরীক্ষা নিয়ে অতিরিক্ত চিন্তা করছে, আনাচে কানাচে ঘুরপাক খাচ্ছে। মন মেজাজ শান্ত করার জন্য চিরচিত্ত স্থানে চলে গেল উন্মুক্ত লাইব্রেরি। আজ থেকে 3 বছর পূর্বে শওকত ভাইয়ের উদ্যোগে শুরু হয়েছিল এই লাইব্রেরির যাত্রা। পশ্চাৎদেশের দেশগুলো এর প্রচলন থাকলেও
বাংলাদেশে নেই বললেই চলে। তবে বাংলাদেশের মধ্যে ভ্রাম্যমাণ লাইব্রেরি সেটি আরও একটি আকর্ষণীয় বস্তু। আপাতত ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে সকলের জন্য উন্মুক্ত লাইব্রেরিতে ফিরে এলো অম্বেষা। গতকাল উপন্যাসে শেষ দুটো পাতা বাকি রয়ে গিয়েছিল সেই অসভ্য ছেলেটার কারণে। আজ সুযোগ বুঝে শেষ করে যাবে। নিজের পছন্দের জায়গা খালি পেয়ে হাসলো অম্বেষা আনমনে। এভাবে সবটা পেয়ে গেলে বোধহয় ভালোই হতো। দ্রুত গিয়ে ব্যাগ রেখে বই নিয়ে আসে পড়তে মনোযোগী হয়ে সে। প্রতিটা শব্দ যেন একটি একটি করে অর্থ বহন করছে। খালি চোখে দেখা যায় না, বোঝা যায় না, মস্তিষ্ক খাটিয়ে অনুভব করতে হয়। শেষের প্যারায় এসে ঘাড় ঘুরে ডানে চাইল অম্বেষা। বিরক্তি রেশ ফুটে ওঠে সাথে সাথে। আবারও সেই ছেলেটা। বর্ণ মুখ ফিরিয়ে চাইল, ভনিতা করে হেসে বলল, হ্যালো সমাজসেবিকা। শেষ কথাটি অত্যন্ত নিচু গলায় বলল বর্ণ। শুনতে পেলেও বুঝতে পারেনি অম্বেষা। চোখ ফিরিয়ে নিতে চাইলে অদ্ভুত একটি বিষয় লক্ষ্য করে। নবম দশম শ্রেণীর বই পড়ছে এই লোক। অম্বেষা চেয়ে থেকে দেখে বর্ণ প্রশ্ন করে, কি সমস্যা? অপ্রস্তুত অম্বেষা দ্রুত গতিতে মাথা দুলিয়ে জবাব দেয়, না কিছু না। এত বড় একটা ছেলে নবম দশম শ্রেণীর বই পড়ছে কেন? কোন দুঃখে? না চাইতে আবার চোখ যায়। বর্ণ আবারও প্রশ্ন করে। মনের মধ্যে প্রশ্ন উকিঝুঁকি দিয়ে দিল, আমি মাইন্ড করি না। প্রশ্ন উকিঝুঁকি দিলে করে ফেলেন। বচনভঙ্গি কেমন যেন। বর্ণ চোখের ওপর ঘন গোফে আঙ্গুল চালিয়ে অপেক্ষা করতে লাগলো অম্বেষার প্রশ্নের। অনেক ভাবনা চিন্তার পর শব্দ জোগাড় করে সে প্রশ্ন করে ফেলে, বলে, নবম শ্রেণীর বই পড়ার কারণ কি? তাও এখানে বসে? বর্ণ ফটাফট জবাব দেয়, সাধে পড়ি না, একটু পর একটা টিউশনি আছে। স্টুডেন্ট ক্লাস 9-এ পড়ে। ওরে পড়ানোর একটু নিচে পড়া নিতাছি। স্টুডেন্ট সামনে টিচার পড়া না পারলে কেমন লাগে না? মান ইজ্জত নিয়ে টানাটানি। গলার স্বর একটা লোকে খাস ঢাকাইয়া, টান আছে ঢাকাইয়া ভাষার। শুদ্ধ ভাষায় কথা বলতে চেয়েও পুরোপুরি পারছে না। তাছাড়া তার দর্শনের ধারণাটা আঁচিগুচে বটে। আজ কেন যেন তাদের মধ্যে ঝামেলা হলো না। বর্ণ উল্টাপাল্টা কোনো কথা বলেনি। চুপচাপ নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য পড়া মুখস্থ করে যাচ্ছে। ঠোঁট টিপে স্বল্প হাসে অম্বেষা। বাঁকা চোখে তার হাসি দেখে বর্ণ। পাগল হইয়া গেছেন কি? অবাক সুরে বলে উঠল অম্বেষা। একলা একলা পাগল হয়ে হাসে। অম্বেষা গুরুত্ব না দিয়ে গতকালের প্রসঙ্গ তুলে আনলো। প্রশ্ন করে, গতকালের ছেলেটাকে মারলেন কেন? বর্ণ ডিস্টার্ব হচ্ছে। মনে মনে ইতিমধ্যে বলে ফেলেছে, বেশি কথা বললে এই মেয়েটা কি আর করার। প্রশ্ন যেহেতু করছে জবাব দিতেই হবে। বই বন্ধ করে ধপ করে জবাবে বলল, আমরা ঢাকাইয়া, আবার দিলদরিয়ার মানুষ। নিজেদের ছিঁড়া লুঙ্গি পইরা ঘুরলেও অন্যের লুঙ্গি কিনা দেই। অম্বেষা মুখ কুচকে বলল, ও লুঙ্গি কিনে দেওয়ার আগে স্ট্যান্ডার্ড হিসেবে মার খাওয়ানো বুঝি? আরে মিয়া, বেশি বুঝেন কেন? কথা শেষ করতে দেন। ওই পোলা ছেলে। বনের কথায় বাদ দিয়ে শোধায়। বন উক্ত বলে ওঠে, আরে ধুর, পোলা সবার সবকিছু একই। যার উপর কালকে হাত উঠলাম, ও 6 মাস আগে আমারে কাঁধে হাত ধইরা কয়, বড় ভাই কয়টা টাকা লাগবো। এদিকে আমার ভাত খাইতে পাই না, তারপরে দিলাম টাকা, যা মজা মস্তি কর। এরপর 1 মাস যায়, 2 মাস যায়, টাকা ফেরত দেওয়ার কোনো নামগন্ধ নাই। এরপর 2 মাস আমার ফোন ধরে না, একেবারে লেপাত্তা। গতকাল ওরে হাতে নাতে পাইয়া ধুলাই দিলাম ইচ্ছা মতো, শান্তি লাগতাছে। তার টাকা কি ফেরত পেলেন? এত কথা বলে শেষমেশে ছোট্ট একটা জবাব দেয় বর্ণ। অবশেষে উপন্যাসটি শেষ। উঠে বই রেখে এলো অম্বেষা। ফিরে এসে ব্যাগ কাঁধে তুলে সৌজন্যমূলক হাসি দেখিয়ে বলল, আসি। না আসার দরকার নাই। এই পর্যন্তই ছিল উন্মুক্ত লাইব্রেরির প্রথম পর্ব। এইটার পর্বগুলো হয়তো আমি রেগুলার দিতে পারবো না, কারণ একসাথে অনেকগুলো পর্ব দিচ্ছি, মানে অনেকগুলো গল্প দিচ্ছি আর কি। তো আমারও তো পার্সোনাল পড়াশোনা আছে, সব কিছু মিলে হয়তো বা টাইম করতে পারবো না। যেদিন আমার ভার্সিটি অফ থাকবে সেদিন আমি এই উপন্যাসটা দিব। আশা করি সবাই বুঝবেন।